Welcome to my YouTube channel, The Web as Education. সো ফ্রেন্ডস, কথা মতো আবার একটা নতুন ক্লাস নিয়ে এসেছি। সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ টপিক। সেটা হচ্ছে মুঘল সাম্রাজ্য নিয়ে, অর্থাৎ ইতিহাসের একটা মধ্যকালীন ইতিহাসের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। সেটা হচ্ছে আমাদের এই মুঘল সাম্রাজ্য। অর্থাৎ আজকে আমরা মুঘল সাম্রাজ্যের একদম নিখুঁত খুঁটিনাটি যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেই সমস্ত প্রশ্ন এবং তার সাথে সাথে ডিটেলস আজকে ক্লাস করব। কোনো এখানে কিন্তু প্রশ্ন উত্তর থাকবে না। এবং আগামী যে সমস্ত পশ্চিমবঙ্গ তথা এসএসসি যে সমস্ত পরীক্ষাগুলো কম্পিটিটিভ এক্সাম হয়ে থাকে, সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এটা গুরুত্বপূর্ণ। ডাব্লিউপির ক্ষেত্রে, ওয়েস্ট বেঙ্গল ক্ষেত্রে ডাব্লিউপি কনস্টেবল আগামী যে ভ্যাকেন্সি আসছে সেটার ক্ষেত্রে ফুড এসআই, পিএসসি ক্লার্ক, মিসলেনিয়াস এবং জেল ওয়ার্ডার সমস্ত রকম পরীক্ষার ক্ষেত্রে এখান থেকে প্রশ্ন আসে। এবং ডাব্লিউবিসিএস একটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা, যেখান থেকেও কিন্তু প্রশ্ন আসবে। অর্থাৎ ডাব্লিউবিসিএস মেন্সের ক্ষেত্রেও এটা কিন্তু কাজে লাগবে। তো ক্লাসটি একটু ম্যারাথনভাবে হবে। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি চ্যানেলটিকে ভালো লাগে এবং চ্যানেলটির সাথে যুক্ত হতে চাও, তাহলে অবশ্যই দ্য ওয়েব এস এডুকেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে এই ধরনের ডেডিকেটেড ভিডিওগুলো তোমরা পেয়ে থাকো এবং পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন হয়। এবং খাতাতে আমি বলবো এগুলো নোট করে রাখো, অনেক কাজে দেবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো কি বলছে মুঘল সাম্রাজ্য। দেখো, মুঘল সাম্রাজ্য শুরু হয়েছিল, তার আগে ছিল কিন্তু সুলতানি যুগ। অর্থাৎ সুলতানি যুগ নিয়ে আপলোড ভিডিও করা হয়নি, কিন্তু আমার প্রথমে ওটা করা উচিত ছিল। তো আমি দেখলাম মুঘল সাম্রাজ্য করা যাক। তো যেহেতু পানিপথে যখন যুদ্ধ হলো, সেই ক্ষেত্রে কি হলো না, ইব্রাহিম লোদিকে, অর্থাৎ লোদি বংশের, অর্থাৎ সুলতানি বংশের শেষ যে বংশ লোদি বংশ, সেই লোদি বংশের শেষ সম্রাট ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর এই মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল দিল্লিতে। তো কি বলেছে দেখো, প্রথমে বলেছে বাবর 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ। এখান থেকে প্রশ্ন আসে একটা, যে পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? সেটা হচ্ছে 1526 খ্রিস্টাব্দে। বলছে পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ করে বাবর ভারতে মোগল সাম্রাজ্যের ভিত্তি প্রতিষ্ঠা করেছিল। তাহলে পানিপথের প্রথম যুদ্ধ যদি বলে কাদের মধ্যে কত সালে হয়েছিল, না 1526 খ্রিস্টাব্দে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। এখানে জয়লাভ কে করেছিল? এখানে জয়লাভ করেছিল কে? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। কী রয়েছে দেখো, দেখো এখানে বাবরের সময়কাল দেওয়া রয়েছে। কি বলছে দেখো না, বাবর বলছে 1526 থেকে 1530 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি মুঘল সাম্রাজ্যের শাসনকাল করেছিল, অর্থাৎ দিল্লিতে তিনি এতদিন ছিলেন। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাবর। তাহলে যদি বলে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে, তাহলে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বাবর পিতার দিক থেকে ছিলেন তৈমুরলঙ্গের উত্তরসূরি, অর্থাৎ তৈমুরলঙ্গের বংশধর পঞ্চম পুরুষ হিসাবে, এবং মাতার দিক থেকে ছিলেন চেঙ্গিস খাঁর অধস্তন চতুর্দশ পুরুষ। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে যে বাবর পিতার দিক থেকে কোন বংশে ছিল? তৈমুরলঙ্গের, এবং মাতার দিক থেকে চেঙ্গিস খানের বংশধর। তারপর কী হয়েছে দেখো, বলছি পানিপথের প্রথম যুদ্ধ, যেটা আমরা আগে জানলাম 1526 খ্রিস্টাব্দ হয়। বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয় এবং এই যুদ্ধে বাবর জয়লাভ করেন। জয়লাভের পরে বাবর দিল্লির সম্রাট পদে প্রতিষ্ঠিত হন এবং এই যুদ্ধের ফলে ভারতে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রথম ভিত্তি কিন্তু রচিত হয় এখান থেকে। আর কি রয়েছে দেখো, বলছে বাবর নিজেকে কি দিল্লির বাদশাহ বলে ঘোষণা করেন। কোন যুদ্ধের পর তাহলে দিল্লি বাদশাহ বলে নিজে ঘোষণা করেন? না, পানিপথের যুদ্ধ। নেক্সট যে বাবর যুদ্ধটা করেছিল সেটা হচ্ছে খানওয়ার যুদ্ধ। এটা প্রিভিয়াস ইয়ার এসএসসির প্রশ্ন, যে খানওয়ার যুদ্ধ কত সালে হয়েছিল? 1527 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়েছিল তাহলে? বাবর এবং রানা সংগ্রাম সিংয়ের মধ্যে। এবং এই যুদ্ধেও কিন্তু বাবর কি করেছিল? জয়লাভ করেছিল। এবার কি রয়েছে দেখো, এবার বলছে গোয়ালিয়রের চান্দেরি দুর্গের মেদিনী রায়ের নেতৃত্বে রাজপুতরা সংঘবদ্ধ হয়েছিল এবং বাবর মেদিনী রায়কে কিন্তু পরাজিত করে চান্দেরি দুর্গ দখল করে। তাহলে চান্দেরি দুর্গ চান্দেরি যুদ্ধ কিন্তু পড়ে। এটা কত সালে হয়েছিল? এটা আসা যাবে, সেটা হয়েছিল 1500 কত সালে? 1528 সালে কিন্তু এটা হয়েছিল। 1529 সালে কী হয়েছিল না, 1529 সালে খ্রিস্টাব্দে গঙ্গা এবং গোগরা বা ঘরগরা নদীর সঙ্গমস্থলে বাবর মামুদ লোদিকে পরাজিত করে। যদি বলে গড়গড়ার যুদ্ধ কত সালে হয়েছিল? 1529 সালে। কাদের মধ্যে? বাবর এবং মামুদ লোদির মধ্যে। এই যুদ্ধ কিন্তু গড়গড়ার যুদ্ধ নামে পরিচিত এবং এই যুদ্ধও কিন্তু বাবর জয়লাভ করে। তাহলে বাবর মোট 4টি যে যুদ্ধ করেছিল ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রথম পানিপথের যুদ্ধ, যেটা পানিপথের যুদ্ধ 1526,
1527 খ্রিস্টাব্দে খানওয়ারি যুদ্ধ, 1528 খ্রিস্টাব্দে চান্দেরির যুদ্ধ এবং 1529 খ্রিস্টাব্দে গড়গড়ার যুদ্ধ। তোমরা এই ফ্যাক্টগুলো কিন্তু মনে রাখবে। দেখো তারপরে কি রয়েছে, বলছে বাবর উজবেগি এবং তুর্কিদের কাছ থেকে তুগলুমা যুদ্ধরীতি আয়ত্ত করেন। যদি বলে তুগলুমা যুদ্ধরীতি কোন মুঘল সম্রাটের সাথে যুক্ত, সেটা হচ্ছে বাবরের সাথে। বাবর যুদ্ধক্ষেত্রে কী পদ্ধতি ব্যবহার করেছিল, রুমি পদ্ধতি বা রুমি কৌশল, এটা কিন্তু বাবর ব্যবহার করেছিল। তারপর কি, বাবর পানিপথের প্রথম যুদ্ধে প্রথম আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিল। তাহলে যদি বলে পানিপথের কোন যুদ্ধে বা বাবর কোন যুদ্ধে প্রথম আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিল, সেটা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধে, যেটা 1526 খ্রিস্টাব্দে হয়েছিল। এবারে দেখো এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। কালকে আমি একটা করেছিলাম যেটা 7000 জিকে ক্লাস, তোমরা যদি ভিডিও না দেখে থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে ওই 7000 জিকের ভিডিওগুলো দেখবে, অবশ্যই তোমাদের এগুলো হেল্পফুল হবে। কি বলছে দেখো, বাবরের আত্মজীবনী কী নাম ছিল, তুজুক ই বাবরি। এটি কি ভাষায় রচিত, এটি তুর্কি ভাষায় রচিত। দুটো প্রশ্নই পড়ে যে বাবরের আত্মজীবনীর নাম কি, তুজুক ই বাবরি। বাবরের আত্মজীবনী কোন ভাষায় রচিত, সেটা হচ্ছে তুর্কি ভাষাতে রচিত। বাবর 1530 খ্রিস্টাব্দে মারা যায়, কোথায়, আগ্রায় মারা যায়। তাহলে যদি বলো বাবরের মৃত্যু হয় কত সালে, 1530 খ্রিস্টাব্দে, কোথায় না আগ্রাতে। এবং বাবরের সমাধি দেওয়া হয় কোথায়, কাবুলে। কাবুল কোথায়, আফগানিস্তান রয়েছে কাবুল। দেখো কি বলছে, 1525 সালের নভেম্বর মাসে বাবর শেষবারের মতো সীমান্ত পেরিয়ে তার বিশাল সেনাবাহিনী নিয়ে হিন্দুস্তান আক্রমণ করেছিল। তাহলে বাবরের শেষ হিন্দুস্তান আক্রমণ কোথায় ছিল, 1525 সালে। এই সময় হুমায়ুন বাদকশান পর্যন্ত বাবরের সাপেক্ষে ছিলেন বা তার সঙ্গে ছিলেন। তারপর কি বলছে দেখো, বলছে ঝিলাম নদী পেরিয়ে লাহোরের সেনাবাহিনী তার সাথে যোগদান করেন। তার অনুগামীদের সংখ্যা ছিল 12,000 ছিল, কিন্তু তাদের মধ্যে কার্যকর ছিল মাত্র 8,000 সৈন্য। এগুলো কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট রয়েছে যেগুলো WBCS এর ক্ষেত্রে বা যে সমস্ত পরীক্ষা ডেসক্রিপটিভ বা গ্র্যাজুয়েশন লেভেলের, সেক্ষেত্রে কিন্তু যে কোনো জায়গার থেকে লাইন তুলে দিতে পারে। তাই আমি পুরো ডিটেলস ম্যারাথন হিসাবে আজ মুঘল সাম্রাজ্যের ইতিহাসটা নিয়ে আলোচনা তোমাদের সামনে করছি। দেখো কি বলছে, বাবরের আক্রমণে দৌলত খানের সেনাবাহিনী ছত্রভঙ্গ হলো এবং শেষে কি দেখা দিল না, দৌলত খানের বিশ্বাসঘাতকতারে বাবরকে জিতিয়ে দিয়েছিল। অর্থাৎ দৌলত খান লোদি কী করেছিল, বাবরকে দিল্লি আসতে আমন্ত্রণ জানিয়েছিল এবং বাবরকে কিছু করতে হয়নি। এইভাবে বাবর কি দিল্লি সিংহাসনে বসে যায়, লোদি বংশকে সমাপ্ত করে, অর্থাৎ সুলতানি বংশের শেষ বংশকে। যুদ্ধক্ষেত্রে দৌলত খানের কী হয়ে যায়, মৃত্যু হয়ে যায়। কিন্তু 1526 খ্রিস্টাব্দে 26 ফেব্রুয়ারি হুমায়ুনের প্রথমবার তার নিজের অঞ্চলে জয়লাভ করেন। উন্নত সার্বভৌম সেনাবাহিনীর সহায়তায় তিনি করেছিলেন। ইব্রাহিম দিল্লি থেকে এবং বাবর সরহিন্দ ও আম্বালা থেকে যুদ্ধ করতে আসে। এরপর কি দেখা যাচ্ছে দেখো না, 1 এপ্রিল বাবরের সৈন্যরা সুলতানের অশ্বারোহী বাহিনীর ওপর আঘাত হানলে কী হয়, জয়লাভ করে। কে জয়লাভ করে, বাবর জয়লাভ কিন্তু করে। এগুলো কী ধরেছে, বলছে নেক্সট বলছে 12 থেকে 19 এপ্রিল দুই পক্ষের সৈন্যবাহিনী পানিপথের নিকট পরস্পরের বিরুদ্ধে আঘাত হানে এবং সেখানে পানিপথে যুদ্ধ হয়। দেখো কী রয়েছে, বাবরের গুরুত্বপূর্ণ যুদ্ধগুলো আমরা আরেকবার আলোচনা করছি। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে, 1526 খ্রিস্টাব্দে। ইব্রাহিম লোদিকে বাবর পরাজিত করেন এবং বাবর জয়লাভ করে দিল্লির সিংহাসনে বসেন। তোমাদের এতবার ডিসকাস করব যে তোমাদের এই ভিডিওটা দেখার পর আর কোনোভাবে সন্দেহ থাকবে না এবং সমস্ত ভিডিও দেখার মধ্য দিয়ে তোমাদের মুখস্থ হয়ে যাবে। তাই ভিডিওটি যদি না লাইক করে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আরও মোটিভেশন পেয়ে তোমাদের সাথে আমি ভিডিও নিয়ে আসি এবং ডিসকাস করতে পারি এই স্টাডি সম্পর্কে। নেক্সট, খানওয়ার যুদ্ধ কত সালে হয়েছিল, 1527 খ্রিস্টাব্দে। রানা সংগ্রাম সিংহকে পরাজিত করেন। তারপরে কি রয়েছে, নেক্সট রয়েছে চান্দেরি যুদ্ধ, যেটা কত সালে হয়েছিল, যেটা হয়েছিল 1528 খ্রিস্টাব্দে। মেদিনী রায়কে পরাজিত করেন এবং কুষাণদের পরে বাবরে একমাত্র কাবুল এবং কান্দাহারকে ভারতের অন্তর্ভুক্ত করেছিলেন। তাহলে প্রশ্ন পড়তে পারে যে কোন যুদ্ধের মধ্য দিয়ে বাবর কাবুল এবং কান্দাহারকে ভারতের অন্তর্ভুক্ত করেছিলেন, সেটা হচ্ছে চান্দেরি যুদ্ধ। কত সালে, 1528 খ্রিস্টাব্দে। কাকে পরাজিত করে, মেদিনী রায়কে। নেক্সট দেখো গড়গড়ার যুদ্ধ, যেটা 1529 খ্রিস্টাব্দে হয়। ইব্রাহিম লোদির ভ্রাতা অর্থাৎ ভাই মাহমুদ লোদিকে, কাকে না, মাহমুদ লোদিকে বিহারের নিজ শক্তি সংহত করেন এবং বিহারের শের খাঁ ও বাংলার সুলতান নসর শাহকে নিয়ে তিনি এক শক্তিজোট গড়ে তোলেন। কিন্তু বাবর কী করে, এই শক্তিজোটকে 1529 খ্রিস্টাব্দে গড়গড়ার যুদ্ধে কিন্তু পরাজিত করে ফেলে। তারপর কি রয়েছে দেখো, বাবর
দুটি মসজিদ স্থাপন করেছিল। প্রশ্ন পড়ে, প্রথমটি পানিপথের কাবুলিবাগে, যেটা কাবুলিবাগ দুর্গ, এবং দ্বিতীয়টি হচ্ছে কি রোহিলাখণ্ডের সম্বলে। এই দুটো কিন্তু তিনি প্রতিষ্ঠা করেন। নেক্সট আসছে তাহলে এরপরে কে? হুমায়ুন। হুমায়ুন খুবই একটা ইন্টারেস্টিং টপিক, যেখানে কি দেখা যায় যে প্রথমে 1530 থেকে 40 খ্রিস্টাব্দে তিনি রাজত্ব করেন, এবং তারপর তিনি কি শেরশাহের কাছে পরাজিত হয়, এবং আবার তিনি 1555 খ্রিস্টাব্দে আবার তিনি মুঘল সিংহাসনে বসেন। দেখো কী বলছি, হুমায়ুন কে ছিলেন? না বাবরের জ্যেষ্ঠ পুত্র। তাহলে যদি প্রশ্ন পড়ে হুমায়ুন কার পর সিংহাসনে বসছিলেন? হুমায়ুন না বাবরের পরে তিনি সিংহাসনে বসেন, এবং বাবরের জ্যেষ্ঠ পুত্র বা বড় পুত্র ছিলেন। 1530 খ্রিস্টাব্দে বাবরের মৃত্যুর পর হুমায়ুন কি দিল্লির সিংহাসনে বসেন। হুমায়ুন কথার অর্থ কি? প্রশ্ন পড়ে হুমায়ুন কথার অর্থ হচ্ছে ভাগ্যবান, কিন্তু প্রকৃতপক্ষে এমন দুর্ভাগ্য পীড়িত নরপতি বিশেষ আর কিন্তু দেখা যায় না। নেক্সট কী রয়েছে তারপর? বলছি হুমায়ুন তার ভ্রাতা অর্থাৎ ভাই কে কে ছিল? কামরান, আসকারি এবং হিন্দালকে তাদের সাম্রাজ্যের 3 অংশে শাসনকর্তা নিযুক্ত করেন, এবং কামরানকে কোথায়? কাবুল ও কান্দাহারের, আসকারিকে কোথায়? সম্বলের, এবং হিন্দালকে মেওয়াটের শাসনকর্তা নিযুক্ত করেন। অর্থাৎ বাবরের মোট কয় পুত্র ছিল? 4 পুত্র। কে কে? হুমায়ুন, কামরান, আসকারি এবং হিন্দাল, এই 4 পুত্র ছিলেন। হুমায়ুনের যুদ্ধযাত্রা সম্বন্ধে কি? না হুমায়ুন কালিঞ্জর দুর্গ 1531 খ্রিস্টাব্দে, তার প্রশ্ন পড়ে 1531 খ্রিস্টাব্দে কালিঞ্জর দুর্গ দখল করেন কে? হুমায়ুন। এটা প্রশ্ন পড়ে যে 1531 খ্রিস্টাব্দে হুমায়ুন বুন্দেলখণ্ডের কালিঞ্জর দুর্গর হিন্দু অধিপতি প্রতাপ রুদ্রের বিরুদ্ধে অভিযান পাঠান। নেক্সট কি রয়েছে? দোহারিয়ার যুদ্ধ। এই যে ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো, এগুলো কিন্তু অন্য কোনো ক্লাসে তোমরা এটা কিন্তু পাবে না। এগুলো সবই WBCS প্রিভিয়াস ইয়ার প্রশ্নের ভিত্তিতে আমি এগুলো তোমাদের কাছে প্রোভাইড করছি। দোহারিয়ার যুদ্ধ কত সালে হয়েছিল? না 1532 সালে। অনেকে কী হয় যে এই কিছু সামান্য মাত্র প্রিপারেশন ইন WBCS বা SSCর যে বিভিন্ন ডেসক্রিপটিভ বা গ্র্যাজুয়েশন লেভেল পরীক্ষা থাকে সেগুলো দিতে যায়, কিন্তু এই কিছু এমন যুদ্ধ রয়েছে যেগুলো তারা হয়তো কোনোদিন শুনেইনি বা জানেনি, তার মাথায় উপর দিয়ে যায়। তো ডিটেলস ভিডিওটা তোমরা দেখো, খুবই মন দিয়ে ভালো লাগবে, এবং পারলে খাতায় নোট করে রাখো, এগুলো খুবই কাজে লাগবে। ইব্রাহিম লোদি বলছে ভাতা অর্থাৎ ভাই মাহমুদ লোদি আফগানদের একটি শক্তি জোট গঠন করেন। চুনার দুর্গের অধিপতি শের খাঁ ও এই শক্তি সন্ধি যোগ করে কি হয়? যোগ দেয়। এবং হুমায়ুন কি করেছিল? হুমায়ুন এই দোহারিয়ার যুদ্ধে সেই সম্মিলিত বাহিনীকে কি করে? পরাজিত করে। কত সালে? 1531 সালে। নেক্সট আসছে চুনার প্রতিরোধ অর্থাৎ চুনা দুর্গ। হুমায়ুন শেরশাহের চুনার দুর্গ কি করেছিলেন? প্রতিরোধ করেছিলেন। কত সালে? 1532 সালে। দুটো গুরুত্বপূর্ণ যুদ্ধ রয়েছে হুমায়ুন যেটা এবং শেরশাহের মধ্যে হয়েছিল, সেটা হচ্ছে এক হচ্ছে চৌসার যুদ্ধ, যেটা 1539 সালে হয়, এবং কনৌজের যুদ্ধ বা বিলগামের যুদ্ধ, যেটা কত সালে? 1540 সালে। তো প্রথমে কী রয়েছে দেখো, প্রথম রয়েছে চৌসার যুদ্ধ, যেটা 1539 খ্রিস্টাব্দে হয়। যে যুদ্ধ থেকে হুমায়ুন প্রত্যাবর্তনের পর শেরশাহ এবং তার সেনাবাহিনীকে অবরোধ করেন। উভয় সৈন্যই আক্রমণ করতে দেরি করলো, এবং বৃষ্টি শুরু হলো, এবং বৃষ্টিতে কী হলো? মুঘল শিবির বন্যায় ভেসে যায়, এবং এখানে হুমায়ুন কী হয়ে যায়? পরাজিত হয়ে যায়। কোন যুদ্ধে? চৌসার যুদ্ধে। তাহলে চৌসার যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? হুমায়ুন এবং শেরশাহর মধ্যে, এবং এখানে পরাজিত কে হয়? হুমায়ুন, এবং জয়ী কে হয়েছিল? শেরশাহ বা শের খাঁ। নেক্সট কী রয়েছে? নেক্সট রয়েছে কনৌজের যুদ্ধ, যেটা 1540 খ্রিস্টাব্দে হয়। বলছে আগ্রায় পৌঁছানোর পর হুমায়ুন কী করে? হুমায়ুন এবং তার ভাই কামরান স্থির করলো যে তারা শেরশাহের বিরুদ্ধে যুদ্ধ করবে, কিন্তু তাদের ভাইদের মধ্যে মতবিরোধের জন্য হুমায়ুন কনৌজের যুদ্ধে একাই লড়াই করে, এবং সেখানেও কী হয়? হুমায়ুন পরাজিত হয়। হুমায়ুন পলায়নে বাধ্য হয়, এবং শেরশাহ কী করে? দিল্লি ও আগ্রার অধিপতি হয়ে যায়। তাহলে প্রশ্ন পড়ে যে কনৌজের যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? হুমায়ুন এবং শেরশাহর মধ্যে। এখানে জয়ী কে হয়েছিল? এখানেও কিন্তু শেরশাহ জয়ী হয়েছিল। এখানে কি দেখা দিয়েছিল আরেকটা, যে কোন যুদ্ধের মধ্য দিয়ে শেরশাহ দিল্লির সিংহাসন দখল করেন? না সেটা হচ্ছে কনৌজের যুদ্ধ, যেটা হয়েছিল 1540 সালে। নেক্সট কি দেখো, বলছে শেরশাহের মৃত্যুর পর অর্থাৎ 1555 খ্রিস্টাব্দে যখন শেরশাহের মৃত্যু হয়, তখন হুমায়ুন ভারত আক্রমণ করে, এবং তার ভাইকে, কার ভাইকে? অর্থাৎ শেরশাহের ভাইকে, এবং আফগানদের পরাজিত করে পুনরায় তিনি ভারতের অধিপতি হন, অর্থাৎ মুঘল সাম্রাজ্য বসে। কত সালে? আবার 1555 খ্রিস্টাব্দে। নেক্সট কি দেখো,
বলছে তিনি দিল্লিতে দ্বিতীয় রাজধানী দিনপানা স্থাপন করেন। কে করেছিল তাহলে? এটা হুমায়ুন করেছিল। হুমায়ুনের সমাধিস্থকে কোথায়? তাজমহলের প্রোটোটাইপ বলা হয়ে থাকে। অর্থাৎ এত মার্বেল পাথরের তৈরি দুটি গম্বুজ, যেখানে কি কেন্দ্রীয় গম্বুজটি অষ্টভুজাকৃতি হয়। ইহা তার বিধবা পত্নী হাজি বেগম কর্তৃক নির্মিত হয়েছিল। তাহলে হুমায়ুনের সমাধি কে নির্মিত করেছিল? তার পত্নী হাজি বেগম। নেক্সট কি দেখো কি বলছে, 1542 সালে আকবর জন্মগ্রহণ করেন। তাহলে আকবরের জন্ম কত সালে হয়েছিল? 1542 খ্রিস্টাব্দে। কখন? না যখন হুমায়ুন নির্বাসনে ছিলেন, অর্থাৎ যখন তিনি কনৌজ এবং কনৌজের যুদ্ধ এবং চৌসার যুদ্ধ যখন হেরে যায়, তখন তিনি পলায়ন করে এবং তার সেই নির্বাসন চলাকালীনই কিন্তু আকবরের জন্ম হয়। 1555 সালে হুমায়ুন আফগানদের থেকে মুঘল সিংহাসনে পুনরায় দখল করেন, কিন্তু 1556 সালে তিনি তার সাহিবের অর্থাৎ শের মণ্ডলের সিঁড়ি থেকে পড়ে গিয়ে তার কিন্তু মৃত্যু ঘটে। তাহলে হুমায়ুনের মৃত্যু কীভাবে হয়? না তিনি সিঁড়ি থেকে পড়ে তার মৃত্যু হয়। এই জন্য তাকে কি বলা হয়? হি জাম্বেলড থ্রু আউট লাইফ অ্যান্ড ওয়াজ হাম্বেলড আউট অফ লাইফ। প্রশ্ন এই লাইনটা থেকে দিয়ে দেবে যে এটি কোন মুঘল সম্রাটের নিয়ে রচিত হয়েছে বা বলা হয়েছে উক্তিটি? সেটা হচ্ছে হুমায়ুন। তার বোন অর্থাৎ হুমায়ুনের বোন গুলবেদন বেগম হুমায়ুননামা লিখেছিলেন। তাহলে হুমায়ুননামা কে লেখেন? গুলবেদন বেগম। কার নিয়ে লেখেন? হুমায়ুন নিয়ে। এবং সুর সাম্রাজ্য অর্থাৎ দ্বিতীয় আফগান সাম্রাজ্য 1540 থেকে 55 প্রতিষ্ঠিত হয়। নেক্সট দেখো এখানে মুঘল সাম্রাজ্যের মধ্যে শেরশাহের সাম্রাজ্যটা আলোচনা করা যাক, যেটা 1540 থেকে 1545 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। কি বলছে দেখো না, শেরশাহ তিনি হাসান খানের বলছে পুত্র ছিলেন। হাসান খান ছিল কি সাসারামের জায়গিরদার। 1540 সালে তিনি দিল্লির শাসক হন। 1540 সালে তার বাল্য নাম কী ছিল? ফরিদ খাঁ। প্রশ্ন পড়ে যে ফরিদ খাঁ কার বাল্য নাম বা শেরশাহের বাল্য নাম কী ছিল? তাহলে শেরশাহের বাল্য নাম ছিল ফরিদ খাঁ। 1472 খ্রিস্টাব্দে তিনি বিহারে জন্মগ্রহণ করেন। কোথায়? বিহারে। 1534 সালে জালাল খাঁ বিহারের আমির ওমরাও এবং বাংলার সুলতান মাহমুদ শাহের সম্মিলিত বাহিনীকে তিনি সুরজগড়ের যুদ্ধে পরাজিত করে বিহারের স্বাধীন নরপতি হিসাবে তিনি পরিণত হন। কে এখানে? শেরশাহ। এবং 1536 খ্রিস্টাব্দে শেরশাহ বাংলার রাজধানী গৌড় অবরোধ করেন। প্রশ্ন পড়ে যে শেরশাহ কবে বাংলা আক্রমণ করেছিল? কত সালে? 1536 খ্রিস্টাব্দে। শের খাঁয়ের শক্তি বৃদ্ধিতে হুমায়ুন তার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন এবং চুনার দুর্গ কিন্তু হুমায়ুন কী করেছিল? অবরোধ করেছিল। এবং এখানে কি দেখা দেয় না 1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধে শের খাঁর হাতে হুমায়ুন শোচনীয়ভাবে পরাজিত হয়। এবং তার পরবর্তী বছর অর্থাৎ 1540 খ্রিস্টাব্দে কী দেখা দেয় না 1540 খ্রিস্টাব্দে বিলগ্রাম বা কনৌজের যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে তিনি দিল্লির সিংহাসন দখল করেন। শেরশাহ তার সাম্রাজ্যকে কী করেছিল? 47টি সরকার দ্বারা গঠিত করেছিল, অর্থাৎ তার সরকার 47টি ভাগে বিভক্ত ছিল। এখানে দেখো এই টার্মগুলো পড়ে যেটা হচ্ছে তিনি যে সামরিক যে লোক রেখেছিলেন তাদেরকে কি নামে ডাকা হতো? যেমন শিকদার কি বলা হতো? সামরিক আধিকারিক। আমিনকে কি বলা হতো? ভূমি রাজস্ব আধিকারিক। ফতেদারকে কি বলা হতো? কোষাধ্যক্ষ। এবং কারকুনকে বলা হতো হিসাবরক্ষক। এগুলো প্রশ্ন পড়ে যে কারকুন কোন বিষয়ের সাথে যুক্ত বা ফতেদার কোন বিষয়ের সাথে যুক্ত, আমিন কোন বিষয়ের সাথে যুক্ত, শিকদার কোন বিষয়ের সাথে যুক্ত, এগুলো কিন্তু প্রশ্ন পড়ে। নেক্সট এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা থেকে প্রশ্ন আসে যে নতুন রৌপ্য মুদ্রার দাম। তাহলে প্রশ্ন পড়ে শেরশাহের প্রচলিত রৌপ্য মুদ্রার নাম কী ছিল? দাম হিসাব অভিহিত হয়, যা 1835 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রচলিত ছিল। 4টি গুরুত্বপূর্ণ সড়কে তিনি ভিত্তিপ্রস্তর করেন শেরশাহ এবং সড়কের ধারে পান্থশালা নির্মাণ করেছিলেন। যথা কী ছিল? একটা ছিল সোনারগাঁ থেকে সিন্ধ পর্যন্ত তিনি করেছিলেন। দ্বিতীয়টা আগ্রা থেকে বুরহামপুর পর্যন্ত ছিল। আর কি আর ছিল যোধপুর থেকে চিতোর এবং লাহোর থেকে মুলতান। তিনি কি করেছিলেন? শেরশাহ না দিল্লির নিকটে যমুনা নদীর তীরে নতুন শহর নির্মাণ করেন, যেটা পুরাতন কিলা এবং ইহার মসজিদ ছিল। তাহলে পুরাতন কিলা কে নির্মাণ করেছিল? শেরশাহ। নেক্সট কি দেখো বলছে সাসারামে একটি মুসোলিয়াম নির্মাণ করেন, যা ভারতীয় স্থাপত্যের এক অনন্য নিদর্শন হিসাবে পরিচিত হয়।
শেরশাহের রাজত্বকালে কী হয় না বিশেষ পৃষ্ঠপোষকতায় মালিক মোহাম্মদ জয়সির লেখা বিখ্যাত হিন্দি রচনা পদ্মাবতী প্রকাশিত হয়। প্রশ্ন পড়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা লাইনটা, যে পদ্মাবতী কার লেখা না মালিক মোহাম্মদ জয়সি। কার সময় লেখা? শেরশাহের সময়। বা মালিক মোহাম্মদ জয়সি কার সময় ছিলেন না শেরশাহের সময়। আর কি রয়েছে বলছে শেরশাহ হজরত ই আলা খেতাব করায়ত্ত করেছিলেন। তিনি সারা রাজ্যে রুপিয়া নামক মুদ্রা প্রবর্তন করেন, অর্থাৎ দাম এবং রুপিয়া কে প্রবর্তন করেছিলেন? শেরশাহ। এবং ওজন পরিমাপের একটি মাপকাঠিও তিনি চালু করেন। তার একটা বিখ্যাত নির্মাণ সেটা হচ্ছে তিনি বহু জাতীয় সড়ক নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন করেছিলেন, যার মধ্যে কী ছিল? গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, যেটাকে আমরা কী বলি? জিডি রোড। জিডি রোড তাহলে কে তৈরি করেছিলেন? শেরশাহ। বলছে তাহারই দ্বারা নির্মিত, যেটি কলকাতা থেকে পেশোয়া পর্যন্ত ছিল। প্রশ্ন পড়ে, এটা এসএসসি জিডি প্রিভিয়াসের প্রশ্ন, যে শেরশাহের নির্মিত যে জিডি রোড বা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড সেটা কোথা থেকে কোথা পর্যন্ত ছিল? না কলকাতা থেকে বা কলিকাতা থেকে পেশোয়ার পর্যন্ত ছিল। তিনি ভূমিকর হিসাবে কি করেছিল? না ভূমিকর হিসাবে তিনি কৃষকদের জমির পাট্টা এবং কবুলিয়ত, ডাব্লিউবিপি প্রিভিয়াসের প্রশ্ন, এখানে প্রিভিয়াসের প্রশ্ন, যে কবুলিয়ত এবং পাট্টা দুটোই আলাদা আলাদাভাবে পড়েছে। কবুলিয়ত পাট্টা কে প্রবর্তন করেছিলেন? না শেরশাহ। কবুলিয়তটা কি? সম্মতি দলিলপত্র দেওয়া হতো, যা কৃষকদের অধিকার ও খাজনা নির্দিষ্ট করা থাকতো, এবং জমিদারি প্রথা তুলে খাজনা সরাসরি আদায় করা হতো। তিনি আর কি করেছিল? দেওয়ানি উজিরাত রেখেছিলেন, যেটা রাজস্ব ও অর্থ দপ্তরের প্রধান। তাহলে শেরশাহের রাজস্ব এবং অর্থ দপ্তরের প্রধানকে কী বলা হতো? দেওয়ান ই উজিরাত। নেক্সট কী রয়েছে দেখো, আর রয়েছে দেওয়ানি আরিজ, যেটা সেনাবাহিনীর প্রধানকে বলা হতো দেওয়ানি ই কি আরিজ। দেওয়ান ই রসালত, যেটা বিদেশ দপ্তরের প্রধানকে বলা হতো, এবং দেওয়ান ই ইনসা, যেটা যোগাযোগ ব্যবস্থার প্রধানকে বলা হতো দেওয়ানি ইনসা। তাছাড়া চৌধুরী, মুকাদ্দাম, আমিন প্রমুখ কর্মচারীরা কর আদায় করতেন শেরশাহের সময়। আর কি রয়েছে না আর রয়েছে তিনি প্রজাকে কর দেয় খাজনা ও তার সত্ত্ব নিরূপণ করে সরকার থেকে প্রজাকে পাট্টা নামে এক প্রকার দলিল দেওয়া হতো, এবং প্রজারাও কী করতো? নিজেদের সত্ত্ব ও রাজস্ব আদায় শর্ত স্বীকার করে সরকারকে এই দলিল স্বাক্ষর করে দিত, যেটা কবুলিয়ত নামে পরিচিত। তাহলে পাট্টা ও কবুলিয়তকে প্রবর্তন করেছিল শেরশাহ। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা লাইন। তিনি দিল্লিতে পুরাতন কেল্লা, আগে আমরা বললাম যে দিল্লিতে পুরানো কেল্লা কে নির্মাণ করেছিল? শেরশাহ। এবং কালিঞ্জর দুর্গ দখলের সময় 1545 খ্রিস্টাব্দে তিনি মারা যায়। প্রশ্ন পড়ে, শেরশাহের মৃত্যু হয় কোন দুর্গ অভিযানের সময়? কালিঞ্জর দুর্গ। কত সালে মারা যায়? 1545 খ্রিস্টাব্দে। এবং শেরশাহের সমাধি কোথায় ছিল? সাসারামে। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট লাইন, যে শেরশাহের সমাধি কোথায় ছিল? সাসারামে। বাবরের কোথায় ছিল? কাবুলে। হুমায়ুনকে কোথায় দেওয়া হয়েছিল? দিল্লির আগ্রার সামনেই। নেক্সট রয়েছে এবারে হুমায়ুনের উপর কে এলো? আকবর। আকবরের সময়কাল কত? 1556 থেকে 1605। অর্থাৎ বলা যেতে পারে যে মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? না মোহাম্মদ আকবর। কি বলছে দেখো, বলছে আকবরের রাজত্বকালে প্রথম 1 বছর বৈরাম খাঁ নামক জনৈক অভিজ্ঞ রাজকর্মচারী তার অভিভাবক হিসাবে নিযুক্ত হন, অর্থাৎ হুমায়ুন মারা যাওয়ার পর। তারপর কি দেখা দেয় না তারপর দেখা দেয় সেটা হচ্ছে দ্বিতীয় পানিপথের যুদ্ধ। কত সালে হয়েছিল? না দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল আকবর এবং হিমুর মধ্যে। আফগান সেনাপতি কে ছিল? হিমু। এবং আকবরের হয়ে কে লড়াই করেছিল? না বৈরাম খাঁ। কত সালে হয়েছিল দ্বিতীয় পানিপথের যুদ্ধ? 1556 সালে। এবং তাহলে প্রথম পানিপথের যুদ্ধ তোমরা কমেন্ট করো, একটু আগে আলোচনা করো যে কত সালে হয়েছিল। আকবর বৈরাম খাঁর সাহায্যে এই যুদ্ধে কিন্তু জয়লাভ করেন। এবং তাহলে দ্বিতীয় পানিপথের যুদ্ধে কে জয়লাভ করেছিল? এখানে আকবর জয়লাভ করেছিল। কার সাহায্য নিয়ে? বৈরাম খাঁ। আকবর রাজপুত কন্যা যোধাবাইকে বিবাহ করেন, এবং যোধাবাই ছিলেন অম্বর রাজা বিহারী মৌর্যের কন্যা। নেক্সট কী রয়েছে দেখো, আকবর ও মেবারের রানা প্রতাপের মধ্যে 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ হয়। তাহলে হলদিঘাটের যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল? না 1576 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে? আকবর এবং মেবারের রানা প্রতাপের মধ্যে। রাজা মানসিংহ কিন্তু এর নেতৃত্বে মেবারের পতন হয়, অর্থাৎ মেবারের রানা আকবরের হয়ে কে লড়াই করেছিল হলদিঘাটের যুদ্ধে? না সেটা হচ্ছে রাজা মানসিংহ। এবং রানা প্রতাপ এখানে কী হয়? পরাজিত হয়।
আকবর কী করেছিল না তিনি তীর্থকর ও জিজিয়া কর বিলোপ করেন। প্রশ্ন পড়ে যে জিজিয়া কর কোন মুঘল সম্রাট বিলুপ্ত করে দেন, সেটা হচ্ছে কে? আকবর। 1572 খ্রিস্টাব্দে তিনি কি গুজরাট জয় করেন? কত সালে? 1572। 1576 খ্রিস্টাব্দে তিনি বাংলা জয় করলেও তিনি বাংলায় মৌ আধিপত্য সুদৃঢ়ভাবে স্থাপিত করতে কিন্তু পারেনি। তাহলে আকবর যদি বলে বাংলা কোন সালে জয়লাভ করে, সেটা হচ্ছে 1576। 1601 খ্রিস্টাব্দে আসিরগড় দুর্গ দখল করেন এবং এটিই ছিল তার শেষ অভিযান। প্রশ্ন পড়ে যে আকবরের শেষ অভিযান কোন কোন দুর্গে ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি? এই আসিরগড় দুর্গ। আসিরগড় দুর্গ ছিল তার শেষ অভিযান। গুজরাট জয়ের পর আকবর কী করেছিল না গুজরাট জয়ের চিহ্নস্বরূপ আকবর ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজা, ডাব্লিউবিপি প্রিভিয়াসের প্রশ্ন যে বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেছিলেন? আকবর। কোন জয়ের মধ্য দিয়ে? গুজরাট জয়ের মধ্য দিয়ে। নেক্সট কী দেখা রয়েছে? বলছে 1575 খ্রিস্টাব্দে ফতেপুর সিক্রিতে তিনি ইবাদতখানা নির্মাণ করেন। ইবাদতখানা আকবর নির্মাণ করেছিল কত সালে? 1575 খ্রিস্টাব্দে। কোথায়? না ফতেপুর সিক্রিতে। কোথায়? ফতেপুর সিক্রিতে নির্মাণ করে ধর্ম এবং দর্শনের মূল বিষয়গুলি সম্পর্কে তিনি এখানে আলোচনা ব্যবস্থা করেছিলেন। 1582 খ্রিস্টাব্দে দিন ই ইলাহি নামক একেশ্বরবাদী ধর্মমতের প্রবর্তন করেন। তাহলে যদি বলে দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? আকবর। কত সালে? 1582 সালে। নেক্সট, দিন ই ইলাহি ধর্মমতে 18 জন বিশিষ্ট মুসলিম এবং একজন বিশিষ্ট হিন্দু, এটা হিন্দু হবে, বীরবল। প্রশ্ন পড়ে যে দিন ই ইলাহির কোন হিন্দু ব্যক্তি আকবরের সময় গ্রহণ করেছিল? সেটা হচ্ছে বীরবল। এই ধর্মমত গ্রহণ করেন এবং আকবরের মৃত্যুর সঙ্গে সঙ্গে এই ধর্মমতেরও কিন্তু সমাধি রচিত হয়, অর্থাৎ শেষ হয়ে যায়। আকবরের রাজসভায় নবরত্ন। প্রশ্ন পড়ে যে কোন মুঘল সম্রাটের রাজসভায় বা দরবারে নবরত্ন ছিল? সেটা হচ্ছে আকবর। কে কে ছিল? 1 নম্বর হচ্ছে আব্দুর রহিম খান, যিনি কি বাবরনামা তুর্কি ভাষায় রচনা করেন। তাকে খান এ খানা উপাধি দেন কে? আকবর। 2 নম্বরকে আবুল ফজল, যিনি আকবরনামা ও আইনি আকবরী রচয়িতা ছিলেন। এটাও কিন্তু প্রশ্ন পড়ে যে আইনি আকবরী বা আকবরনামা কে লেখেন? না কে? আবুল ফজল। নেক্সট, বীরবল। বীরবলের আসল নাম কি? মহেশ দাস। প্রিভিয়াসের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তিনি আকবরের বন্ধু এবং বিদূষক ছিলেন। নেক্সট, তারপরে ফৈজি আবুল কে লীলাবতী ফার্সি ভাষায় রচনা করেন। লীলাবতী ফার্সি ভাষায় কে রচনা করেন আকবরের সময়? কে? না আবুল ফজল, ফৈজি আবুল। এবং মোল্লাদো পিয়াজা মুঘল সাম্রাজ্যের একজন প্রধান উপদেষ্টা ছিলেন, এই মোল্লাদো পিয়াজা। নেক্সট, তারপরে কে ছিলেন না তারপরে ছিলেন রাজা মানসিং, যিনি হলদিঘাটের যুদ্ধ এবং আফগানের বিরুদ্ধে যুদ্ধে তিনি আকবরের কে ছিলেন? সেনাপতি ছিলেন। আমরা আগে জানলাম হলদিঘাটের যুদ্ধ কত? 1576 সালে। নেক্সট, তারপর কি হচ্ছে? তারপরে রাজা মানসিং হলো। এবং নেক্সট রয়েছে ফকির আজিউদ্দিন। আকবরের প্রধান কে ছিলেন? উপদেশদাতা ও সুফিবাদী ছিলেন এই ফকির আজিউদ্দিন। তানসেনও একজন বিখ্যাত কবি, যিনি কি আকবরের দরবারে প্রধান সঙ্গীতকার ছিলেন এবং তাকে সঙ্গীত সম্রাট বলা হয়। তাহলে তানসেন কোন মুঘল সাম্রাজ্যের রাজদরবারে ছিলেন, রাজার দরবারে ছিলেন? সেটা হচ্ছে আকবরের সময়। এবং টডরমল কে ছিলেন? টডরমল ছিলেন ভূমি রাজস্ব ব্যবস্থার প্রবর্তক। এটাও কিন্তু প্রশ্ন পড়ে, ভূমি রাজস্ব ব্যবস্থার প্রবর্তক কে? না রাজা টডরমল। তার আমলে কিছু নির্মিত হয়েছিল, কি কি স্থাপিত ছিল না তার আমলে আগ্রা ফোর্ট, যেটা 1565 সালে, লাহোর প্যালেস, যেটা 1572, এলাহাবাদ ফোর্ট 1583, ফতেপুর সিক্রি, সেলিম চিস্তির সমাধি, দেওয়ানি ই আম, দেওয়ানি খাস, জামি মসজিদ, বুলন্দ দরওয়াজা, হুমায়ুনের সমাধি, সেকেন্দ্রের সমাধি ভবন মোগল শিল্পের উল্লেখযোগ্য এইগুলি উদাহরণ ছিল। তিনি গুজরাট জয়ের স্মৃতিতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন এবং এটি ইরানীয় শিল্পরীতিতে নির্মিত অর্ধেক ডম্বাকৃতি। অর্থাৎ প্রশ্ন পড়ে যে বুলন্দ দরওয়াজা কোন দেশের অনুকরণে নির্মিত হয়েছিল শিল্পরীতির? সেটা হচ্ছে ইরানীয়। আকবর আগ্রা ফোর্টে জাহাঙ্গীর ভবন নির্মাণ করেছিলেন। আকবর কী করেছিল? জাহাঙ্গীর ফোর্ট কিন্তু নির্মাণ করেছিলেন বা জাহাঙ্গীর দুর্গ। আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থা কী নামে পরিচিত?
যাবতীয় বন্দোবস্ত, যেটি কে করেছিল, সেটা হচ্ছে আকবর। নেক্সট তারপর কি রয়েছে না, টোডরমল জমি জরিপ করেন এবং যাবত ও জাবতি বা দহশালা ব্যবস্থা এটি প্রচলন করেছিল, কে? আকবর। এটা প্রশ্ন পড়ে। তারপরে দেখো আকবরের কিছু আরও বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে জমি নিয়ে, যেটা হচ্ছে পোলাজ। পোলাজ কোন জমিকে বলা হয়? যে জমিতে সারা বছর ধান চাষ করা হয়। পরবর্তী পোলাজ কোনটা না, যে জমি কিছুকাল চাষের পর সেটা উর্বরতা সঞ্চয়ের জন্য পতিত করে রাখা হয়। নেক্সট তারপর কি রয়েছে, নেক্সট রয়েছে তারপরে চাচর। চাচর কি না, যে জমি 3-4 বছরের জন্য পতিত রাখা হয়। এবং শেষ রয়েছে বাঞ্জার, যে জমি 5 বছরের অধিক কাল পতিত রাখা হতো, অর্থাৎ এখানে প্রায় চাষ হতো না বললেই চলে। নেক্সট মনসবদারি প্রথা, একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকেও কিন্তু প্রশ্ন বারে বারে পরীক্ষা এসেছে যে মনসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন না, আকবর করেছিল। সামরিক এবং বেসামরিক শাসন ব্যবস্থার মূল ভিত্তি ছিল আকবরের প্রবর্তিত মনসবদারি প্রথা। এবং মনসব কথার অর্থ হচ্ছে কি, পদমর্যাদা। এটাও কিন্তু পড়েছে যে মনসব কথার অর্থ কি, পদমর্যাদা। তারপর আসছে কি দেখো, জাহাঙ্গীর। জাহাঙ্গীরের সময়কাল কত? 1605 থেকে 1627। জাহাঙ্গীরের বাল্য নাম কী ছিল না, তার নাম ছিল যুবরাজ সেলিম, যা জাহাঙ্গীর নাম নিয়ে সিংহাসনে তিনি বসেন। প্রশ্ন পড়ে, জাহাঙ্গীরের আসল নাম কি না, সেলিম। এখানে কি দেখো বলছি, জাহাঙ্গীরের পুত্র খসরু বিদ্রোহ করলে তাকে বন্দি করা হয় এবং পরে তাকে হত্যা করা হয়। কে হত্যা করেছিল? জাহাঙ্গীর নিজেই হত্যা করেছিল খসরুকে। পঞ্চম গুরু অর্জুন দেবকে তিনি মৃত্যুদণ্ড দেন। প্রশ্ন পড়ে যে গুরু অর্জুন দেব, শিখ গুরু অর্জুন দেবকে বা পঞ্চম গুরু অর্জুন দেবকে কে হত্যা, কোন মুঘল সম্রাট হত্যা করেছিলেন? সেটা হচ্ছে কে? জাহাঙ্গীর। বা জাহাঙ্গীর কোন শিখ গুরুকে হত্যা করেন? সেটা হচ্ছে অর্জুন দেবকে। নেক্সট তারপর কি, 1611 সালে তিনি মেহেরুন্নিসাকে বিবাহ করেছিলেন এবং মেহেরুন্নিসা ছিলেন বর্ধমানের জাগিরদার আলী কুলির বেগের পত্নী। জাহাঙ্গীর বিবাহের পর তার নাম কি দিয়েছিল? নূরজাহান। এবং নূরজাহান শব্দের অর্থ কি? জগতের আলো। এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। তারপর কি রয়েছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিনিধি ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স 1608 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের দরবারে আসেন এবং তাকে 400টি মনসব দেওয়া হয়। তাহলে ক্যাপ্টেন হকিন্স যদি বলে কার দরবারে এসেছিল, কত সালে এসেছিল না, জাহাঙ্গীরের দরবারে 1608 খ্রিস্টাব্দে। নেক্সট 1615 সালে স্যার টমাস র, এটা কিন্তু প্রিভিয়াসের প্রশ্ন। রাজা প্রথম জেমসের প্রতিনিধি হিসেবে ব্রিটেন থেকে জাহাঙ্গীরের দরবারে আসেন এবং জাহাঙ্গীর সুরাটে ইংরেজদের বন্দর তৈরির নির্দেশ দেন। তাহলে প্রশ্ন যদি পড়ে যে কোন মুঘল সম্রাট ইংরেজদের সুরাটে বন্দর নির্মাণ করার অনুমতি দেন, না সেটা হচ্ছে কে? সম্রাট জাহাঙ্গীর, মুঘল সম্রাট জাহাঙ্গীর। জাহাঙ্গীর নিজে ফার্সি ভাষায় তুজুক ই জাহাঙ্গীর নামক আত্মজীবনী রচনা করেন। তো আমি যেটা বলছিলাম যে 7000 জিকে কালকে একটা প্রশ্ন করেছিলাম, যে প্রশ্ন পড়েছিল কোন দুই মুঘল সম্রাট তাদের নিজের আত্মজীবনী নিজেরা রচনা করেছিলেন। একটা হচ্ছে কে? বাবর, আরেকটা হচ্ছে কে? আরেকটা হচ্ছে এই জাহাঙ্গীর। এই দুজন ওনারা নিজের আত্মজীবনী নিজেরা রচনা করেছিলেন। এবং জাহাঙ্গীরকে সমাধি কোথায় করা হয়? লাহোরে এনাকে সমাধি করা হয়। একমাত্র হুমায়ুনকে, যাকে কি ভারতে একমাত্র তাকে সমাধি বা দাহ করা হয়েছিল। এখানে দেখো জাহাঙ্গীরের স্থাপত্য কীর্তি কী কী রয়েছিল না, তিনি নূরজাহান ইতিমাদুল্লাহর অর্থাৎ মির্জা গিয়াস বেগের সমাধি নির্মাণ করেন। এই গম্বুজটিতে পেত্রাদেওর শিল্পনীতির আদলে মূল্যবান পাথর তৈরি হয়েছে। জাহাঙ্গীর লাহোরে মতি মহল নির্মাণ করেন। তাহলে মতি মহল কে নির্মাণ করেছে বা মতি মসজিদ, সেটা হচ্ছে জাহাঙ্গীর। তিনি সেকেন্দ্রার আকবরের সমাধির নকশা বদল করেন এবং কাশ্মীরে শালিমার বাগ নির্মাণ করেছিলেন এই জাহাঙ্গীর। তো এই ছিল জাহাঙ্গীর নিয়ে। এবং নেক্সট আসছে এবারে শাহজাহান। শাহজাহান কার পুত্র ছিল? জাহাঙ্গীরের পুত্র। তাহলে শাহজাহান 1627 থেকে 1658 খ্রিস্টাব্দে পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। 1592 খ্রিস্টাব্দে লাহোরে জগৎ গোসাই মতান্তরে যোধাবাইয়ের গর্ভে জন্ম হয় শাহজাহানের। মাত্র 15 বছর বয়সে তিনি দাক্ষিণাত্যের শাসক হিসেবে অধিষ্ঠিত হন। এবার 1612 খ্রিস্টাব্দে তিনি নূরজাহানের ভ্রাতা আসফ খানের কন্যা মুমতাজ মহল, অর্থাৎ যার ভালো নাম কি আরজুমান বানু বেগমকে তিনি কী করেছিলেন? বিবাহ করেছিলেন।
তার সিংহাসন আরোহণের 3 বছর পর তার প্রিয় পত্নী অর্থাৎ মুমতাজের কী হয়, মৃত্যু হয়। এবং কত সালে, 1631 খ্রিস্টাব্দে। এবং তার স্মৃতি অক্ষয় করে রাখতে তিনি তাজমহল নির্মাণ করেন আগ্রাতে। কত সালে? 1623 থেকে 1653। প্রায় 20 থেকে 21 বছর সময় লেগেছিল এই আগ্রার তাজমহল নির্মাণ করতে। শাহজাহান আমলে কী হয়েছিল না, তার আমলে ফরাসি পর্যটক বানিয়ের ও ট্রেভানিয়ের এবং ইতালীয় পর্যটক নিকোলো মানুচি ভারতে তার দরবারে আসেন। প্রশ্ন পড়ে যে এই যে টমাস রো, ক্যাপ্টেন হকিন্স, বার্নিয়ে, ট্রাভেনিয়ে, নিকোলো মানুচি, এই ইনারা পরপর ক্রমে দেওয়া থেকে যে কে প্রথমে এসেছিলো বা কে পরে এসেছিলো, তা এগুলা কে এসেছিলো এগুলা কিন্তু তোমরা খাতায় নোট করে রাখবে, এগুলার থেকে কিন্তু প্রশ্ন আসে। শাহজাহানের সময়কার দুর্ভিক্ষে বর্ণনা রয়েছে পিটার মাত্তির এর রচনায়। নেক্সট দেখো কী রয়েছে শাহজাহান সম্পর্কে। আবার বলছি দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেছিল? শাহজাহান। জামা মসজিদ শাহজাহান নির্মাণ করেন। দেওয়ানি ই আম, দেওয়ানি খাস, আগ্রায় মতি মসজিদ, জামা মসজিদ, খাসমহল, শিশুমহলের গঠন নৈপুণ্য, শিল্পরীতি ও অলঙ্করণ অসাধারণ ও তার শ্রেষ্ঠ কীর্তি হলো পত্নী মমতাজের জন্য স্মৃতিসৌধ তৈরি করা, যা আগ্রার তাজমহল নামে পরিচিত। তাহলে এগুলো কে নির্মাণ করেছিল? এগুলো সবই নির্মাণ করেছিল কে কে এগুলো সবই করেছিল শাহজাহান। জামা মসজিদ যেটা কিসের ছিল? বেলে পাথরের তৈরি, যেটা দিল্লিতে ছিল। এবং 22 বছর ধরে নির্মিত তাজমহল স্থাপিত ছিলেন কে? ওস্তাদ ঈসা খাঁ। প্রশ্ন পড়ে যে তাজমহল তৈরি করতে কত বছর সময় লাগে? 22 বছর। কে করেছিল? শাহজাহান। কে স্থপতি ছিলেন এটার? ওস্তাদ ঈসা খাঁ। এবং তিনি ময়ূর সিংহাসন 1637 খ্রিস্টাব্দে তৈরি করেন। তিনি নাহার ই ফৈজ তৈরি করেছিলেন। কে? মুঘল সম্রাট শাহজাহান। নেক্সট যে হচ্ছে শাহজাহানের পর সেটা হচ্ছে ঔরঙ্গজেব, 1658 থেকে 1707 খ্রিস্টাব্দ। ঔরঙ্গজেব ও মুরাদের যুগ্ম বাহিনী উজ্জয়িনীর কাছে ধর্মাত নামক স্থানে মুঘল সেনাপতি কাসিম খাঁ ও যশবন্ত সিংয়ের বিরুদ্ধে জয়যুক্ত হয়েছিল। তারপর কি হলো না, তারপর আগ্রার 8 মাইল দূরে সামুগড়ের যুদ্ধে অর্থাৎ 1658 খ্রিস্টাব্দে যেটা হয়েছিল, ঔরঙ্গজেবের কাছে দারার সেনাবাহিনী পরাজিত হয়। অর্থাৎ তাদের নিজেদের ভাইদের মধ্যে কি হয়, যুদ্ধে তারা লিপ্ত হয়ে যায়। দারা তখন কি করেছিল? দারা গুজরাট থেকে দিল্লির দিকে অগ্রসর হলে দেওয়ারের যুদ্ধে অর্থাৎ 1559 সালে হয়েছিল, ঔরঙ্গজেব তাকে পরাজিত করেন এবং তিনি নিহত হন। অর্থাৎ দারা সুজাত সমস্তকে কে হত্যা করেছিল? এই ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবের উপাধি কী ছিল? আলমগীর উপাধি ধারণ করেছিল। প্রশ্ন পড়ে যে আলমগীর কোন মুঘল সম্রাটের উপাধি? সেটা হচ্ছে বা প্রথম আলমগীর কার? ঔরঙ্গজেব। ঐতিহাসিক যদুনাথ সরকার বলেছেন দাক্ষিণাত্য ক্ষতেই ছিল ঔরঙ্গজেবের ধ্বংসের মূল কারণ। দুজন ব্যক্তি, এক হচ্ছে সুলতানি যুগের আলাউদ্দিন খিলজি, যিনি দাক্ষিণাত্য অভিযান করেন, এবং মুঘল যুগে ঔরঙ্গজেব দাক্ষিণাত্য অভিযান করেছিলেন। তিনি 50 বছর ধরে শাসন করেছেন এবং তার মৃত্যু হয় 1707 খ্রিস্টাব্দে। এবং তার সমাধি কোথায় রয়েছে? দৌলতাবাদে তার সমাধি রয়েছে। তাকে আবার কি বলা হয়? জিন্দাপীর বা জীবন্ত সাধুও বলা হয়। কাকে বলা হয় জিন্দাপীর বা জীবন্ত সাধু? সেটা হচ্ছে ঔরঙ্গজেবকে। এখান থেকেও কিন্তু প্রশ্ন এসেছে। ঔরঙ্গজেব লালকেল্লাতে মতি মসজিদ নির্মাণ করেন। 1659 সালে তিনি আলমগীর উপাধি নিয়েছিলেন। তিনি জিন্দাপীর নামেও পরিচিত এবং মুদ্রায় কলমা খোদাই তিনি নিষিদ্ধ করে দিয়েছিলেন। এগুলো তার গুরুত্বপূর্ণ লাইন। দরবারে তিনি কি করেছিলেন না, দরবারে তিনি নৌরোজ উৎসব এবং জারোখা দর্শন বন্ধ করে দেন। দরবারের গায়ক ও বাজিয়েদের অর্থাৎ বারোখা দর্শন রাজ্য থেকে বিতাড়িত করেন তিনি। আর কি করেছিল ঔরঙ্গজেব না, তিনি কী করেছিলেন না, ফতুয়াই আলমগীরের প্রণেতা ছিলেন। মদ্যপান, গাঁজা ভাঙের ব্যবহার, জুয়া খেলা, পীরের দরগায় বাতি দেওয়া সম্পূর্ণভাবে তিনি এগুলো নিষিদ্ধ করে দিয়েছিলেন। আর কি আছে? নেক্সট রয়েছে মোগল রাজসভায় নৃত্য গীত বন্ধ করা হয় কার সময়? ঔরঙ্গজেবের সময়। চিত্রাঙ্কন নিষিদ্ধ হয় কার সময়? ঔরঙ্গজেবের সময়। অর্থাৎ আমরা এতক্ষণ পড়ছিলাম যে শাহজাহান, আকবর ইনার যে সমস্ত ক্রিয়াকলাপ করেছিলেন তার তিনি সম্পূর্ণ বিপরীত ছিলেন। কে? এই ঔরঙ্গজেব। দরবারে তার চিত্রশিল্পীরা কী হয়েছিল? বিতাড়িত হয়েছিল। দশেরা উৎসবও তিনি বন্ধ করে দেন। হিন্দু মন্দির ধ্বংস করা হয় এবং হিন্দু মন্দির নির্মাণ তিনি বন্ধ করে দেন। অর্থাৎ হিন্দু ধর্মের বিদ্বেষী ছিলেন তিনি। আর কি করেছিলেন না, জিজিয়া কর ও তীর্থকর তিনি পুনরায় চালু করেন। কী জন্য? কারণ জিজিয়া কর এগুলো কাদের জন্য ছিল? হিন্দুদের জন্য। কিন্তু তিনি হিন্দুদের বিরোধিতা করেছিলেন বলে তিনি এগুলো
পুনরায় চালু করেছেন এবং আকবর এগুলো কিন্তু বন্ধ করেছিল। মহরমের শোভাযাত্রাও তিনি নিষিদ্ধ করেন, অর্থাৎ তিনি সব দিক থেকেই কিন্তু এই সব দিকে পালন করতেন না। এবং নবম শিখ গুরু তেগ বাহাদুরকে তিনি কী করেছিলেন, হত্যা করেছেন। খুবই গুরুত্বপূর্ণ লাইন, যে কোন মুঘল সম্রাট নবম গুরু তেগ বাহাদুরকে হত্যা করেন, না সেটা হচ্ছে ঔরঙ্গজেব। নেক্সট পরবর্তী মুঘল সম্রাট যেগুলো, এগুলো আমরা পড়লাম কি, যে মুঘল সাম্রাজ্যে যে সমস্ত মহান মহান রাজা বা সম্রাট ছিলেন তার সম্পর্কে জানলাম। এবারে পরবর্তী যে মুঘল সম্রাটগণ ছিলেন তার মধ্যে হচ্ছে কি প্রথম বাহাদুর শাহ, যার সময়কাল ছিল 1707 থেকে 1712। আসল নাম ছিল কি মুয়াজ্জম, এবং বাহাদুর শাহ নাম নিয়ে মুঘল সিংহাসনে বসেন তিনি। তার ওপর একটি উপাধি ছিল কি প্রথম শাহ আলম। প্রথম শাহ আলম কার উপাধি তাহলে, প্রথম বাহাদুর শাহ বা মুয়াজ্জম। তিনি শান্তির নীতি নেন এবং তারপর থেকে তিনি শাহ বেকবর বলে পরিচিত হয়। নেক্সট তারপরে ফারুক শিয়ার 1713 থেকে 1719। সৈয়দ ভ্রাতৃদ্বয় আবদুল্লাহ খান ও হুসেন খানের সাহায্যে সিংহাসনে বসেন, এবং যারা তার উভয় উজির এবং মীর বক্সি ছিলেন, তার উজির ও মীর বক্সি ছিলেন। শিখ নেতা বান্দা বাহাদুরকে গুরদাসপুরে বন্দী করা হয় এবং পরে হত্যা করে। তাহলে শিখ নেতা বান্দা বাহাদুরকে কে হত্যা করেছিলেন, না মুঘল সম্রাট ফারুক শিয়ার। নেক্সট দেখো 1719 খ্রিস্টাব্দে সৈয়দ ভ্রাতৃদ্বয় ফারুক শিয়ারকে আবার কী করেছিল, হত্যা করে ফেলেছিল। নেক্সট তারপরে মোহাম্মদ শাহ 1719 থেকে 48। তিনি খুবই আমোদপ্রিয় ছিলেন, তাকে রঙ্গিলা বলে ডাকা হতো। তাহলে রঙ্গিলা বাদশাহ বা রঙ্গিলা সম্রাট কোন মুঘল সম্রাটকে বলা হতো, না মোহাম্মদ শাহকে বলা হতো রঙ্গিলা বাদশাহ বা রঙ্গিলা সম্রাট। নেক্সট তারপর কি বলছে, না তার আমলে পারস্য সম্রাট নাদির শাহ ভারত আক্রমণ করেন ও বিখ্যাত হিরে কোহিনূর ময়ূর সিংহাসন তিনি নিয়ে যান। তাহলে প্রশ্ন পড়ে যে নাদির শাহ কার সময় ভারত আক্রমণ করেছিল। মোহাম্মদ শাহের আমলে স্বশাসিত রাজ্য হায়দ্রাবাদ, বাংলা ও অযোধ্যার প্রতিষ্ঠা হয় ও যথাক্রমে নিজাম উল মুলক, মুর্শিদ কুলি খাঁ ও সাদাত বুরহান উল মুলকের তত্ত্বাবধানে এগুলো নির্মিত হয়েছিল বা এই সাম্রাজ্যগুলো হয়েছিল। নেক্সট তারপরে আহমদ শাহ, যেটা 1748 থেকে 54 সাল। নাদির শাহের সেনাপতি আহমদ শাহ আবদালি দিল্লি দিকে অগ্রসর হলে মুঘলরা পাঞ্জাব ও মুলতানে তাদের ছেড়ে দেয়। নেক্সট তারপরে দ্বিতীয় আলমগীর, যেটা 1754 থেকে 59। আহমদ শাহ আবদালি দিল্লি অধিকার করেন এই সময়, এবং আহমদ শাহ আবদালি মারাঠাদের পানিপথের তৃতীয় যুদ্ধে পরাজিত করে 1701 সালে। তাহলে 1701 সালে কী হয়েছিল, পানিপথের তৃতীয় যুদ্ধ কার কার মধ্যে, আহমদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে। তাহলে আমরা পরপর 3টা পানিপথের যুদ্ধ এখানে আমরা পেলাম। এবং তৃতীয় পানিপথের যুদ্ধের সময় পেশোয়া ছিলেন বালাজি বাজিরাও, এটাও প্রশ্ন পড়ে। এবং দ্বিতীয় শাহ আলম ছিলেন, এবার কি এসছে দ্বিতীয় শাহ আলম, দ্বিতীয় শাহ আলম, লাইনটা এখানে হয়ে গেছে। দ্বিতীয় শাহ আলম নিয়ে কী বলেছে, না দিল্লি নাজির খান খুব শক্তিশালী উঠলে তিনি 12 বছর দিল্লিতে প্রবেশ করতে পারেননি, এবং 1764 সালে বক্সার যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীর নিকট তিনি পরাজিত হন। বক্সার যুদ্ধ কত সালে হয়েছিল, 1764। এবং এলাহাবাদের সন্ধি স্বাক্ষরিত হয় কত সালে, এটা হয়েছিল 1765 সালে এলাহাবাদের সন্ধি। তিনি বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি দেন ব্রিটিশদের কত সালে, 1765। প্রশ্ন পড়ে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি দেন কত সালে, 1765 সালে। নেক্সট তারপরে মুঘল সম্রাট কে রয়েছে, দ্বিতীয় আকবর। দ্বিতীয় আকবরের সময়কাল কত, 1806 থেকে 37। রামমোহন রায়কে রাজা উপাধি দেন কে, সম্রাট, মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। লর্ড হেস্টিংস মোগলদের সার্বভৌম ক্ষমতা হরণ করেন এবং তাদের জন্য ভাতার ব্যবস্থা করে দেন এই দ্বিতীয় আকবরের শাহের সময়কাল থেকে। তিনি হিন্দু মুসলিম ঐক্যতা উৎসব শুরু করেন, যার নাম ফুলওয়ালো কি শাহের নাম দিয়েছিলেন। নেক্সট মুঘল সম্রাট রয়েছে দ্বিতীয় বাহাদুর শাহ, যেটা 1837 থেকে 1862। শেষ মুঘল শাসক ছিলেন তাহলে কে, এই দ্বিতীয় বাহাদুর শাহ। এটার থেকেও লাইনটা প্রশ্ন আসে। ব্রিটিশরা তাকে লালকেল্লায় কী করেছিল, বন্দি করে রাখেন। কত সালে বন্দি করে রেখেছিল, তোমরা কমেন্ট করো কত সালে বন্দি করেছিল, না তাকে বন্দি করেছিল 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় বিদ্রোহীরা তাকে দেশের শাসক হিসেবে ঘোষণা করেছিল, অর্থাৎ সিপাহীরা, এবং যার ফলে তিনি নেতা হয়ে উঠেছিলেন। কিন্তু যখন 1757 সালে সিপাহী বিদ্রোহে ভারতীয় সৈনিকরা যখন হেরে যায়, তখন তাকে 1858 সালে রেঙ্গুনে নির্বাসিত দেন এবং 1862 সালে মারা যায়। এভাবে কিন্তু মুঘল সাম্রাজ্যের ইতিহাস সমাপ্ত হয়।
তো তোমরা বলো ভিডিওটা কেমন লাগলো, যেহেতু ভিডিওটা অনেক লম্বা হলো এবং একটু স্পিডের মাথায় বলতে হলো। তো তোমরা ভিডিওটা আবার দেখবে ভালো করে এবং খাতায় নোট করে রাখবে। এখান থেকে কিন্তু প্রশ্ন একদম শিওর যে আসবেই। আর এই ধরনের বিভিন্ন ধরনের ক্লাস পেতে হলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখো, এবং সাথে সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবে। সো ওকে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।